11 মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি 81,500 কোটি টাকা। সরকারের বিদেশি ঋণ পরিশোধ 50,000 কোটি টাকার বেশি। রপ্তানি বহুমুখীকরণে 3 লাখ কর্মসংস্থান তৈরির সুযোগ। এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলাতেও রাখবে অবদান রেপিটের গবেষণা। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে হতে পারে চুক্তি, জানালেন চিফ হুইপ। সেচে বাড়ানো হবে নবায়নযোগ্য জ্বালানি। কাঁচামালের সংকটে ধুঁকছে খুলনার চিংড়ি শিল্প। বন্ধ হচ্ছে অনেক কারখানা, আলো দেখাচ্ছে ক্লাস্টার পদ্ধতির পোনা চাষ। স্বাগত স্টার বিস্টুডের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিবি। শেষ হতে যাওয়া 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে 81,442 কোটি টাকা ঘাটতিতে আছে এনবিআর। বছর শেষে ঘাটতি হয়তো আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান তারা। সরকারের বাজেট বাস্তবায়নে রাজস্বের সবচেয়ে বড় যোগানদাতা এনবিআর। শেষ হতে যাওয়া 2025-26 অর্থ বছরের জন্য সংস্থাটির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,99,000 কোটি টাকা। পরে তা বাড়িয়ে 5,54,000 কোটি টাকা করা হলেও লাখ কোটি টাকার বেশি ঘাটতি তৈরি হয়, কমিয়ে 5,03,000 কোটি টাকা করা হয়। এরপরও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে এনবিআর। মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, জুলাই থেকে মে এই 11 মাসে লক্ষ্যমাত্রা ছিল 4,42,084 কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে 3,60,642 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি প্রায় 81,000 কোটি টাকা। এই ঘাটতিটার মূল কথা হচ্ছে কি যে আমরা তো একটা অভ্যাসের মধ্যে ছিলাম। তো এই অভ্যাসের কারণে যে আমাদের এটা এই অনেকটা কিন্তু যে নড়ে চড়ে বসার দরকার ছিল এনবিআরে, সেটা কিন্তু তারা সেভাবে বসেনি। অটোমেশন, ডিজিটাইজেশন এবং একই সঙ্গে যে কতিপয় অসাধু কর্মকর্তা তাদের অনেক সময় এই ডিসক্রিপশনারি পাওয়ার যেটা থাকে, স্বেচ্ছামূলক ক্ষমতা ব্যবহার করে তারা নিজেরা লাভবান হন, কিন্তু রাষ্ট্র বঞ্চিত হয়। এমন ঘাটতির মাঝেই প্রস্তাবিত বাজেটে রাজস্ব বোর্ডের জন্য 6,04,000 কোটি টাকার বড় লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। এটি পূরণে আগামী অর্থ বছরে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অটোমেশন বা ডিজিটালাইজেশন, সংস্কার, এগুলো পাশাপাশি চলতে থাকবে। টার্গেট যদি সেট করা হয় সেটা যাতে এভিডেন্স বেসড হয়, সেটা যাতে রেশনাল হয়, সেই হিসাবে টার্গেটটা সেট করা এবং তার জন্য যে প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নেওয়া এবং তার ইমপ্লিমেন্টেশন করা, সেটি করতে পারলেই আমাদের হয়তো ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়বে। বাংলাদেশের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাজস্ব আয় বাড়ছে না। ফলাফল কর জিডিপি অনুপাত 7% কম, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। দেশে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থ ছাড়ের পরিমাণ কমলেও বাড়ছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে ঋণ পরিশোধের ব্যয় গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত দাতা দেশ ও সংস্থাগুলো অর্থ ছাড় করেছে মোট 457 কোটি 71 লাখ ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 560 কোটি 81 লাখ ডলারের বেশি। এর মধ্যে প্রকল্প সাহায্য বাবদ ছাড় হয়েছে 453 কোটি 71 লাখ ডলার ও খাদ্য সহায়তা বাবদ এসেছে 4 কোটি ডলার। তবে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ঋণ পরিশোধ ব্যয়। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের 11 মাসে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে 413 কোটি 23 লাখ ডলার বা 50,515 কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল 378 কোটি 46 লাখ ডলার। জুনের 21 দিনে 208 কোটি ডলার রেমিটেন্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 9 কোটি 92 লাখ ডলার রেমিটেন্স। গত বছরের একই সময় এসেছিল 199 কোটি ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জুন পর্যন্ত দেশে এসেছে ৩,৪84 কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 18.10%। এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এদিকে গত ২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে সহজ ও ভিসা সংক্রান্ত লেনদেন প্রক্রিয়াকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বিদেশি দূতাবাস বা এজেন্টদের মাধ্যমে স্থানীয় মুদ্রায় সংগৃহীত ভিসা ও কনসুলার ফি বিদেশ পাঠানোর অনুমতি দিয়েছে সংস্থাটি। এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা ভিসা ফি সংগ্রহ করে তা সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশের কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবের অনুকূলে বিদেশে পাঠাতে পারবে। ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাসের নির্ধারিত হারের ভিত্তিতে সংগ্রহ করতে হবে। এছাড়া দূতাবাস বা তাদের অনুমোদিত সংস্থা থেকে ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে, যার সঙ্গে আবেদনকারী ভিত্তিক ফি সংগ্রহের বিবরণী সংযুক্ত থাকতে হবে। ফি পাঠানোর আগে প্রযোজ্য সব কর যথাযথভাবে কেটে নেওয়া হবে। বন্ধ হতে যাওয়া 5 আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীরা ফেরত পাবেন 10 লাখ টাকা পর্যন্ত, এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। ব্যক্তি পর্যায়ে বড় আমানতকারী ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতে ঘোষণা হবে নীতিমালা। এ সংক্রান্ত একটি স্কিম প্রণয়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিগগির 5 আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে প্রশাসক। বাংলাদেশ ব্যাংকের 5 জন পরিচালককে নিয়োগ দেওয়া হবে প্রশাসক হিসেবে। শিগগির নাম চূড়ান্ত করে এসব আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসকদের দায়িত্ব দেওয়া হবে। এরপর চূড়ান্ত অবসায়নে যাবে প্রতিষ্ঠানগুলো। বন্ধ হতে যাওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে FAS ফাইন্যান্স, ফাই ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তৈরি পোশাকের বাইরে থাকা রপ্তানি পণ্যে লক্ষ্যভিত্তিক সহায়তা দেয়া গেলে আগামী 5 বছরে প্রায় 3 লাখ নতুন কর্মসংস্থান হতে পারে, যা এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে, এমন গবেষণা তুলে ধরেছে র্যাপিড। আজ রাজধানীর সিডাপ মিলনায়তনে এটি প্রকাশ করা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পারলে রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত করা সম্ভব। এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধা কমবে, বাড়বে বৈশ্বিক প্রতিযোগিতা। ফলে সবচেয়ে বড় চাপ পড়বে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। তবে এর বাইরে দেশের 1393টি নন আরএমজি পণ্য থাকলেও মাত্র 346টি রপ্তানি $1 মিলিয়ন বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এসব পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে পারলে এলডিসি পরবর্তী ধাক্কা অনেকটাই সামাল দেওয়া সম্ভব। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের এরপর এলডিসি গ্রাজুয়েশনের পরে কি হবে? আমরা কি বলবো আমরা এখন ডিউটি ফ্রি পাবো? মানে হচ্ছে এটা আনসেটেল, এখন আমরা জানি না, এটাকে নেগোশিয়েট করতে হবে, তারপর হয়তো ঠিক হবে। একটা প্রকল্প থেকে দিয়েছি তো আমরা সব প্রবলেম সলভ করতে পারবো না। এই কাজটার একটা উদ্দেশ্য ছিল যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে এই নতুন প্রকল্পে কি নেওয়া যেতে পারে সেটার একটা আইডিয়া তৈরি করা। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি,
ITES এবং চামড়া পাদুকা খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়। তবে আন্তর্জাতিক মানের ল্যাব টেস্টিং সুবিধার অভাব, কোল্ড চেইনের দুর্বলতা, উচ্চ পরিবহন ব্যয় এবং মান সনদ সংক্রান্ত জটিলতাকে বড় বাধা হিসেবে তুলে ধরা হয়। গবেষণায় বলা হয়, এসব খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা দেয়া গেলে আগামী ৫ বছরে প্রায় ৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। যদি প্রকিউরমেন্ট প্রসেস সেই জায়গায় সময় নষ্ট হয়ে যায়, যদি ল্যান্ড অ্যাকুইজিশন সেখানে যদি সময় নষ্ট হয়ে যায়, এই জন্য মানে আপকামিং আমাদের এই লেসন থেকে আমরা রিকমেন্ডেশন হচ্ছে যাতে আমরা এমনভাবে ইন্টারভেনশনগুলো নিব যাতে আর্লি অপারেশনটা আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারি, প্রাইভেট সেক্টরকে এনগেজ করতে পারি। রপ্তানি আয় বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার উপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এই কাজ যথাযথভাবে করতে পারলে রপ্তানি আয় দ্বিগুণ করা সম্ভব। এক্সপোর্ট বেসটা বড় করা খুবই দরকার। একটা হলো 50-55 বিলিয়ন ডলারে আমরা আটকে আছি আমরা যদি প্রোডাক্ট এন্ড সার্ভিস নেই। কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র বিবেচনায় আমি দেখি যে 5-7টা সেক্টরকে আমরা যদি প্রপারলি একটু ডিজাইন করি, প্রপারলি পলিসি সাপোর্ট দিই, তাদের বেসটা তৈরিতে আমরা কিছু সাপোর্ট করি গভর্নমেন্ট থেকে, এদের দাঁড়ানোর জায়গা দিই। পাট খাতের উন্নয়নে চীনের সহযোগিতায় দেশে একটি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের জন্য সরকারের ব্রিজ হিসেবে কাজ করে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। ক্যাপাসিটি চার্জের ফাঁদে বন্দী হয়ে বাংলাদেশের বিদ্যুতের দাম ও লোডশেডিং যখন প্রকট, তখন আমদানিকৃত তেল ও গ্যাসের নির্ভরতা কমিয়ে সোলারের মাধ্যমে $12 বিলিয়ন সাশ্রয় করেছে পাকিস্তান। সকালে সিপিডির সংলাপে দেশটির এই অবিশ্বাস্য জ্বালানি বিপ্লব ও বাংলাদেশের নীতিগত সংকটের নানা দিক উঠে আসে। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে হতে পারে বড় দ্বিপাক্ষিক চুক্তি। গ্রিডের আকাশচুম্বী দাম আর লোডশেডিংয়ের মুখে কোনো সরকারি উদ্যোগ ছাড়াই চীন থেকে সস্তা প্যানেল এনে সৌরশক্তিতে বিপ্লব করেছে পাকিস্তানের সাধারণ মানুষ। মাত্র 2 বছরে 34 গিগাওয়াট প্যানেল আমদানি করে দেশটি কয়লাভিত্তিক বিদ্যুৎ 78 থেকে 11% নামিয়েছে এবং সাশ্রয় করেছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। অথচ বাংলাদেশ এখনও ক্যাপাসিটি চার্জের ফাঁদে বন্দী, যেখানে বিদ্যুৎ খাতের ভর্তুকির 81% চলে যাচ্ছে অলস কেন্দ্রে। সিপিডির সংলাপে উঠে আসে, পাকিস্তান এই বিপ্লব নিজস্ব অর্থায়নে করলেও বাংলাদেশের রয়েছে নীতিগত বাধা। পাকিস্তানে এই মুহূর্তে প্রায় 40% উপরে 41% তারা কিন্তু জীবাশ্ম বহির্ভূত জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। আমলাতান্ত্রিক জটিলতায় দেশের নেট মিটারিং পেতে 9 মাস পর্যন্ত লেগে যায়। ইনভার্টার ও ব্যাটারিতে শুল্ক তুলে দিলে সোলার সিস্টেমের মোট খরচ 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। তাই এই খাতে দ্রুত শূন্য শুল্ক সুবিধা চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। But this year they increased everything but did not touch the lifeline tariff. And I'm telling you, if they keep this continue in about few years time, they'll become impoverished. ওনারা কিন্তু প্রথমে যে কাজটা করেছে একটা শর্ট টাইমের জন্য কিন্তু জিরো ট্যাক্স করেছে, এটা সবার আগে দরকার, তাহলে প্রাইস ব্যালেন্সটা হবে। এমন শঙ্কার মাঝে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে বড় চুক্তি হতে যাচ্ছে এবং সব সেচ প্রকল্প সোলারের আওতায় আনতে কাজ চলছে। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। একটা ওয়েলফেয়ার স্টেট বলতে তো আমরা করতে পারবো না, অল্প সময়ের মধ্যে 3 মাসে করবো না বা 3 বছরেও সম্ভব না, বাট আমরা সেটা শুরু করতে চাই। সঠিক নীতিমালা না থাকলে অফ গ্রিডের 47% অকেজো সোলারের মতোই মুখ থুবড়ে পড়বে নতুন অন গ্রিড প্রকল্পগুলো বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। এবার জানাবো প্রস্তাবিত বাজেটের খবর। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের কাঠামোগত অনেক সমস্যা রয়েছে। সব শ্রেণী পেশার মানুষ যদি তার দেশের সম্পদের অধিকার নিশ্চিত করতে পারে, তবে এই বাজেট একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক বাজেট হবে, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে রাজধানীর পল্টনে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আনু মোহাম্মদ আরও বলেন, জনগণের কাছে বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকার কি করছে সেসব তথ্য জনগণকে দিতে হবে। এছাড়া সার্বজনীন রেশনিং ব্যবস্থা ছাড়া খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মনে করছেন তিনি। সভায় অন্যান্য বক্তারা স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সহ নানা খাতে বরাদ্দ নিয়ে আলোচনা করেন। জিনিসপত্রের দাম হোক, তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, রেলওয়ে, যানবাহন, নদী ভাঙন, সমস্ত কিছু যা যা তার জীবনকে প্রভাবিত করবে, সব বিষয়ে তো তার মতামত রাখার অধিকার আছে। সব বিষয়ে তার কথা শুনতে হবে এবং তিনি যেন ঠিকঠাক মতো কথা বলেন, তিনি যেন অপ্রয়োজনীয় বা অর্থহীন কথা না বলেন, সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সব শ্রেণী, সব লিঙ্গ, সব পেশার মানুষ যাতে তার এই দেশের, তার নিজের জীবনের উপরে এবং দেশের সম্পদের উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, সেই চেষ্টা এবং সেই লড়াই আমাদের জারি রাখতে হবে। অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। জাহাজে থাকা 31 জন বাংলাদেশি ক্রু ও নাবিকরা নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আরও জানান, সোমবার মধ্যরাত 3টার দিকে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংঘাতের কারণে 117 দিন আটকা থাকার পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। 28 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালীতে আটকা পড়ে জাহাজটি। বর্তমানে জাহাজটি জ্বালানি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে রয়েছে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন। প্রায় এটা 80 মাইল ডিস্টেন্সে ছিলাম, প্রায় এটা 8-9 ঘন্টা পরে আমরা হরমুজের মুখের কাছে আসি। ঠিক রাত 3টার সময় হরমুজের যে লাইনটা বলা হয় সেই লাইনটা আমরা ক্রস করি এবং আমাদের মুভমেন্টের সময় আমাদের সামনে বেশ কিছু ট্যাঙ্কার জাহাজ ছিল। আমাদের দীর্ঘ 3-3.5 মাস ওই অঞ্চলে থাকার কারণে প্রচুর মেরিন গ্রোথ ডেভেলপ করেছে জাহাজের বটমে। টোটাল বটম ক্লিন হবে, এটা নর্মাল নিয়ম, এবং নর্ডিক প্রোডাক্টস ওখানে আছে, তারাও একই কাজ করছে। আমরা কমপ্লিট করে আমাদের অলরেডি কার্গো নেওয়া আছে সার, এই সার নিয়ে আমরা সাউথ আফ্রিকাতে যাব। এদিকে জাহাজে থাকা নাবিকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। যখন কোনো যুদ্ধ সংকট পরিস্থিতি থাকে তখন আপনার ভালো ক্রু পাওয়া যায় না, আপনি যে রিপ্লেস করবেন, বিকজ এই জাহাজটা অপারেশন করতে আমাদের অত্যন্ত উন্নত মানের ক্রু দরকার হয়। তো কোয়ালিফাইড ক্রু যাওয়ার একটা পসিবিলিটি কম পাচ্ছিলাম, এই কারণে এগুলো স্টাডি করে হোমওয়ার্ক করে রেডি করে রেখেছিলাম। আর ইউএইতে ক্রু চেঞ্জের আমাদের একটা রেস্ট্রিকশন এখন পর্যন্ত আছে, তো সব কিছু মিলাই এটা আমাদের ফেভারে ছিল না, বাট ইট ওয়াজ অ্যান অপশন। তাদের মোরাল সমুন্নত রাখার জন্য, তাদের রিক্রেশন ঠিক রাখার জন্য অ্যাডিশনাল $5 স্পেশাল পারমিশন নিয়ে আমরা $12 করে তাদেরকে দিয়েছি। এছাড়া এই ফুল টাইমের জন্য আমরা ওয়ার ওয়েজ পর্যন্ত দিয়েছি। নাবিকরা জানায় দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি মিলায় খুশি তারা। The vessel Bangladesh Jayatra has safely and successfully crossed the Strait of Hormuz. Alhamdulillah, we are grateful for this achievement. We extend our sincere thanks to the Honorable Prime Minister of People Republic of Bangladesh, Managing Director, Bangladesh Shipping Corporation, and all officials whose dedication and tireless effort over the past 95 days made this possible. Thank you. দীর্ঘ অপেক্ষা শেষে আবারও বাণিজ্যিক পণ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে চূড়ান্ত যাত্রা করল বাংলার জয়যাত্রা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,30,772 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,20,391 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,89,248 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,54,606 টাকা। সবশেষ সোমবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। কাঁচামালের তীব্র সংকটে ধুঁকছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম রপ্তানিমুখী খাত খুলনার চিংড়ি শিল্প। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। হুমকির মুখে পড়েছে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান। তবে এই সংকট কাটাতে আশার আলো দেখাচ্ছে ক্লাস্টার পদ্ধতি বা উচ্চ উৎপাদনশীল পোনা চাষ।
খুলনার চিংড়ি শিল্পকে আবারও ঘুরে দাঁড়াতে এগিয়ে এসেছেন দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীরা। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ক্লাস্টার পদ্ধতি, অর্থাৎ একই এলাকার একটি বড় অংশের মৎস্যজীবীদের একসঙ্গে কিছু নিয়ম মেনে চাষ করা পদ্ধতিতে চিংড়ির উৎপাদন বেড়েছে কয়েক গুণ। গভীরতা কম থাকার কারণে আমরা শতকে 100-র উপরে পোনা দিতে পারতাম না, 80 থেকে 100। আর এখন আমরা শতকে কমপক্ষে 200 পোনা দিতে পারি। প্রথম বছরে 2 থেকে 3 ডবল হয়ে গেছে। যেখানে 2 থেকে 3 কেজি, তো সেখানে 5 থেকে 6 কেজি, কারো 7-8 কেজি উৎপাদন হচ্ছে। জেলা মৎস্য অফিস বলছে, পরীক্ষামূলক ক্লাস্টার পদ্ধতি সফল হয়েছে। এই পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে রপ্তানি বেড়ে সুদিন ফিরবে। আমরা চাচ্ছি এটা অন্য চাষিদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য। সেটা অ্যাওয়ারনেসের মাধ্যমেও হচ্ছে, এবং আমরা অন্য জায়গার চাষিদেরকেও কিন্তু এই ক্লাস্টার ফার্মে, যেখানে 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন হয়েছে, এই খামারগুলো কিন্তু আমরা চাষিদেরকে ভিজিট করাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি। এদিকে উৎপাদন বাড়াতে নতুন এই পদ্ধতির পাশাপাশি উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই বলেও মনে করেন রপ্তানিকারকরা। স্বল্প জায়গায় কম খরচ এবং ঝুঁকি কম, এই ধরনের চিংড়ি চাষ হচ্ছে পৃথিবীতে এখন ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে ভানামি। সেখানে আমাদের এখানে গভর্নমেন্টে যারা পলিসিতে আছে এবং এর পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য দেশের কেউ কাজ করছে কিনা আমরা জানি না, তারা কোনো মতেই এই ভানামি চিংড়িকে উৎসাহিত করছে না। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তা জোরদার করা গেলে খুলনার চিংড়ি শিল্প আবারও হারানো গৌরব ফিরে পাবে বলে আশা ব্যবসায়ীদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুডের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।